কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে হুগলি নদীর তীরে রয়েছে ইতিহাস আর ঐতিহ্যে ভরা এক সুন্দর শহর চন্দননগর। ফরাসি উপনিবেশের স্মৃতি, পুরনো চার্চ, নদীর ধারের মনোরম স্ট্র্যান্ড সব মিলিয়ে এই শহরের একটা আলাদা আকর্ষণ আছে। চলুন আজ ঘুরে দেখি চন্দননগর। আমরা গেছিলাম দুর্গানগর থেকে বাসে করে বালি আর তারপর লোকাল ট্রেনে মাত্র 30 মিনিট। চন্দননগর রেলওয়ে স্টেশন থেকে অটো বা টোটোতে মাত্র কয়েক মিনিটের পথ, আর পৌঁছে যাবেন হুগলি নদীর তীরে অবস্থিত চন্দননগরের সবচেয়ে সুন্দর জায়গা চন্দননগর স্ট্র্যান্ড। এখানে পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন থেকে ধরে নেওয়া যায় বর্ধমান, ব্যান্ডেল, মেমারি বা কাটোয়া লোকাল। স্ট্র্যান্ডে গঙ্গাঘাটে দাঁড়িয়ে হুগলি নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ উপভোগ করছি। সামনে যেহেতু দোল, স্ট্র্যান্ডে প্রচুর লোক তাদের ফটোশ্যুট করছে, রং খেলছে, বেশ ভালো লাগছে দেখতে। পুরো জায়গাটা আবির পড়ে রয়েছে, ভালো লাগছে জিনিসটা। খুব একটা কিন্তু রাস্তাঘাটে ময়লা কিন্তু পড়ে নেই, জায়গাটা একদম ক্লিন। হ্যাঁ, প্রবাবলি পন্ডিচেরির মতো অতটা টিপটপ নয়। স্ট্র্যান্ডে এই মুহূর্তে কোনো দোকান ফোকান খুব একটা খোলা পেলাম না, ওগুলো সন্ধ্যাবেলায় খোলা থাকে। তো আমরা দেখলাম যে যখন চন্দননগরে এসছি, জসমিন দেশে জলাচার, এখানকার বিখ্যাত সূর্যকুমার মোদকের যে মিষ্টি জল ভরা তালশাঁস না, ওইটা খাবো, তাহলে ব্রেকফাস্টটা মিষ্টি দিয়েই হোক। এই প্রাচীন ফরাসি ঔপনিবেশিক শহরের সরু এবং আঁকাবাঁকা গলিপথ ধরে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। চন্দননগরের মিষ্টির ইতিহাস বললেই যে নামটা প্রথমে মনে আসে সেটাই হলো সূর্যকুমার মোদক। দোকানে ঢোকা মাত্র চোখে পড়ে থরে থরে সাজানো নানাবিধ মিষ্টি। ওপরে রাখা সার্টিফিকেটসগুলি এই দোকানের ঐতিহ্যের নিদর্শন। দোকানের এক কর্মচারীর পরামর্শে আমরা এখানে নানা ধরনের মিষ্টি চেখে দেখি। তবে সবকিছুর মধ্যে সবচেয়ে সেরা লাগলো জল ভরা সন্দেশ। আমাদের পরের গন্তব্য হুগলি নদীর তীরে চন্দননগরের পাতালবাড়ি। এই ঐতিহাসিক পাতালবাড়ির সঙ্গে জড়িয়ে আছে বাংলার 2 মহান ব্যক্তিত্বের স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাঁরা দুজনেই এখানে সময় কাটিয়েছিলেন বলে মনে করা হয়। আমরা ইনস্টিটিউট দে চন্দননগর তার গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে। টাইম শিডিউল সকাল 11টা থেকে বিকেল 5:30, আর বন্ধ থাকে থার্সডে আর স্যাটারডে আর এমনি গভর্নমেন্ট হলিডেজগুলোতে। ইনস্টিটিউট দে চন্দননগর হলো চন্দননগরের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যা শহরের ফরাসি আমলের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করে। এই প্রতিষ্ঠানটি মূলত ছিল ফরাসি প্রশাসনিক ভবন, পরে এটিকে মিউজিয়াম ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। ভেতরে ফোন, ক্যামেরা কোনো কিছু অ্যালাউড নয়, ব্যাগ ট্যাগ লকারে রেখে যেতে হয়েছে, তাই ভেতরে তো ফটোগ্রাফি বা ভিডিও কিছু করতে পারিনি। এখানটাতে বাইরে থেকে একটু জাস্ট করলাম। তবে ভেতরে ফরাসি যুগের, মানে যখন ফরাসি উপনিবেশ ছিল সেই সময়কার বেশ কিছু আর্টিফ্যাক্টস, যেমন কিছু বই, ওই সময়কার বাংলার কিছু হস্তশিল্প, এসবের নিদর্শন, বেশ কিছু ছবি, ওই সময়কার কিছু প্ল্যান, চন্দননগর কেমন দেখতে ছিল, এইগুলো কিন্তু রয়েছে। রবীন্দ্রনাথের কিছু ছবি, এখানে একটা সাহিত্য সম্মেলনে উনি এসেছিলেন, এগুলো রয়েছে, দেখতে ভালো লাগবে। সবচেয়ে বড় কথা, টিকিটের মূল্যটি খুব রিজনেবল, সেই জন্য 5 টাকা আমাদের জন্য, বিদেশিদের জন্য 20 টাকা। তো এসে এটা কিন্তু একটা দিনের জন্য দেখা যায়, বেশ ভালো। আর 15 দিনের স্মৃতি তো বেশ মজা লাগবে দেখতে আর কি। আমাদের পরের গন্তব্য সেক্রেড হার্ট চার্চ। In 17th century, during French colonial era, Catholic missionaries-রা চন্দননগরে আসেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে। চন্দননগরে ফরাসি ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হল সেক্রেড হার্ট চার্চ। হুগলি নদীর ধারের এই সুন্দর গির্জাটি শুধু একটি ধর্মীয় স্থান নয়,
বরং শহরের ঔপনিবেশিক ইতিহাস এবং ইউরোপীয় স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। চার্চের ভেতরে রেনোভেশনের কাজ হচ্ছে বলে আমাদের ঢুকতে দিল না, তাই আমরা বাইরে থেকে একটু দেখলাম, ভিডিও করলাম। চার্চটা কিন্তু বাইরে থেকে যেটুকু দেখলাম তাতে কিন্তু খুবই সুন্দর লাগলো। তো এখানটাতে কিন্তু আসা উচিত, বেশ ভালো, বেশ ভালো। আচ্ছা, এর ঠিক পাশেই মানে চার্চের দিকে যদি মুখ করি, ডান দিকেই বোধহয় এখানকার কলেজ, হ্যাঁ চন্দননগর কলেজ। চন্দননগর কলেজ বলেছে স্থাপিত হয়েছিল 1862 খ্রিস্টাব্দে, অনেক পুরনো। হ্যাঁ, আর এই দিকে টার্ন করলেই ওই যে স্ট্র্যান্ডের গেটটা, আর ওদিকে হুগলি নদী। একটু আগে যেটা দেখিয়েছি ওটা ছিল ওদিক দিয়ে আরেকটা গেট। এই হচ্ছে কলেজের প্রিমাইসটা, হলুদ রঙের সুন্দর একটা বিল্ডিং। যেহেতু আমি জানতাম না তাই আমি ভেবেছিলাম বোধহয় ওদিকটাই একটাই এন্ট্রান্স, বাট দুটো এন্ট্রান্স আছে। বড় সুন্দর কিন্তু কলেজটা, সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। লাঞ্চের সময় হয়ে গেছিল। সকাল থেকে চন্দননগরে অলিতে গলিতে ঘুরে খিদেও পেয়েছিল যথেষ্ট, তাই আমরা ঠিক করি যে পশ্চিমবঙ্গ সরকারের জলশ্রী রেস্টুরেন্টে খাবো। হুগলি নদীর ওপর ভাসমান এই রেস্তোরাঁটির বাইরে একটি সিটিং এরিয়া আছে। এছাড়াও ভেতরে যে বসার জায়গা আছে সেটি দুটি তলায় বিভক্ত। আমাদেরকে ওনারা অনুরোধ করেন ওপর তলায় গিয়ে বসার জন্য। এই মুহূর্তে আমরা জলশ্রী রেস্টুরেন্টের টপ ডেকে বসে আছি। নিচটা দিয়ে যখন এলাম ওখানটাতে ওরা বললো যে ওদের বুকড আছে সব, আমাদের উপরে চলে যেতে বললো। স্টার্টারে আমরা অর্ডার করেছি গন্ধরাজ ফিশ কাটলেট, বিশাল বড় সাইজ, 2 পিস দিয়েছে, 410 টাকা দাম। খেতে কেমন জানি না, খেয়ে দেবো। দেখতে কিন্তু সলিড লাগছে। একটু কাসন্দি নিই। ভালো খেতে। মাছের ফিলেটা বেশ মোটা, সুন্দর লাগছে। কোল্ড ড্রিঙ্কসটাও চলে এসছে। সিরিয়াসলি ভালো লাগছে, কারণ কি বাইরে প্রচণ্ড গরম, তো তার মধ্যে এটা খেয়ে কোল্ড ড্রিঙ্কসটার সঙ্গে নিয়ে সত্যি একটা রিলিফ হচ্ছে। অর্পিতা, কেমন লাগছে খেতে? দারুণ টেস্টি। ভালো? একটা বাইটই নিয়েছি এখনো পর্যন্ত, খুবই ভালো লাগছে। না মানে দামটা 410 টাকা হলে কি হবে, দেখো একটু অর্পিতা, ফিলেটা মোটা আছে, ফিলেটা যথেষ্ট মোটা। এবং আমার মনে হচ্ছে এটা ভেটকি, বাসা মনে হচ্ছে নয়। তো সেই অর্থের দাম কিন্তু রিজনেবলই, তাই না? আচ্ছা, আমাদের মেন কোর্স চলে এসছে। মেন কোর্সে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির দাম হচ্ছে 485 টাকা প্লাস জিএসটি। মাটন বিরিয়ানি কী আছে, মোটামুটি এরকম সাইজের একটা পিস আছে মাটনের, রেয়াজি মাটনের পিস। আমার মনে হয় এটা 150 গ্রাম মতো হবে, তার বেশি হবে না। একটা বিশাল বড় ঢাউস আলু আছে যেটা আমরা দুভাগ করে নিয়েছি, আর একটা ডিম আছে। আচ্ছা, রাইসের পরিমাণ যেটা আছে আমাদের মতো দুজনের জন্য ইনাফ, ইনফ্যাক্ট মোর দ্যান এনাফ। একটা স্টার্টার খাওয়ার পরে পুরো রাইসটা আমরা শেষ করতে পারবো কিনা জানি না। তো এবার রাইসটা একটু খেয়ে দেখি। রাইসটা তো এমনি দেখতে তো একটু ময়েস্টি লাগছে, এবার টেস্ট করে দেখি কেমন। আমি খুব খুশি নই। মাটনটা কেমন আছে? মাটনটা ভালোই না? মাটনটা ভালোই খেতে, আমিও খেয়েছি। মাটনটা ঠিক আছে, তবে বিরিয়ানির রাইস স্টিকি দলা পাকিয়ে গেছে। আলুটা একটা কেমন স্প্লেজ ছিল, রায়তাটা তো একটা গন্ধ, মানে বিরিয়ানিটা না খেলে আমাদের লাঞ্চ হয়ে গেল। তো আমাদের বিল হয়েছে 1126 টাকা। বিলটা কিন্তু ঠিকই আছে। দু একটা জিনিস বলার আছে। বললাম যেমন বিরিয়ানিটা খুবই বাজে ছিল, বাকি আমাদেরকে যাওয়ার সঙ্গে সঙ্গেই দোতলায় পাঠিয়ে দিল। আমি ফেরার সময় অবজার্ভ করে যেটা দেখলাম সেটা হচ্ছে যে নিচের যে বসার জায়গাটা ওইটা কিন্তু ওয়ে বেটার। ওখানকার এসিগুলো বেশি ভালো কাজ করছে, আর ওখানকার জানলাগুলো অনেক বড়, তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। ওখান থেকে নদীটাকে, মানে হুগলি নদীকে আরও সুন্দরভাবে দেখা যায়। ওপরে জানলাগুলো ছোট এবং অনেকটা উঁচুতে থাকায় বেশি ভালো করে দেখা যায় না নদীটাকে।
তাই কেউ যদি আসে আগামী দিনে চেষ্টা করবেন নিচটাতেই বসার, নিচটাতে বসলে বেটার মানে ফিলিং হবে। তো আপাতত আমরা দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। ইচ্ছা আছে নন্দদুলাল টেম্পলে যাওয়ার, বড্ড রোদ, একটু বসে তারপরে ডিসাইড করব। চন্দননগরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা হল নন্দদুলাল টেম্পল। এই মন্দিরের ইষ্ট দেবতা হলেন শ্রীকৃষ্ণ। ঐতিহাসিক সূত্রে জানা যায় শ্রী ইন্দ্রনারায়ণ চৌধুরী 1800 শতকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আজকের সারাদিনের চন্দননগর ভ্রমণ তার উপান্তে আমরা লাস্টে অর্পিতার ইচ্ছায়, আমি তো চরম অনিচ্ছুক ছিলাম, আমরা এখানে গঙ্গার ফেরি নেব, ওপারটা জগদ্দল, ওই পাশে যাব, আবার চলে আসবো। ডান দিকে গভর্নমেন্টের অ্যাপ্রুভ যে ফেরি সার্ভিস ওটা আছে। এইখানকার ঘাটটার নাম হচ্ছে রানীঘাট, আর রানীঘাট জগদ্দল ফেরি সার্ভিস। এক একজনের টিকিট হচ্ছে 9 টাকা করে, 9 18 টাকা দুজনের। আমি ভাবলাম রিটার্ন টিকিট কাটবো, তো ভদ্রলোক বললেন না, ওখানে গিয়ে আমাকে আবার টিকিট কাটতে হবে, এখানে এক পিঠেরই টিকিট দেবে। চলো উঠি। ওই পাশ থেকে কিন্তু ফেরিটা ছেড়ে দিয়েছে, এই যে আমাদেরটাও ছেড়ে দিয়েছে। ওইটা হচ্ছে ঘাটটা, ওই ঘাটে পৌঁছাবো। ওপারটা জগদ্দল। যারা আমরা শান্তিপুরের লাইনে ছোটোবেলা থেকে বড় হয়েছি তারা জগদ্দল স্টেশন সম্পর্কে ভালোই জানি। এই দুটো জায়গা মানে চন্দননগর আর ওদিকে জগদ্দল, দুটোর মধ্যে স্টার্ক ডিফারেন্স। মানে এটা একদম পলিশড সোয়াব, একদম সফিস্টিকেটেড জায়গা, ওটা রাস্টিক একটা ব্যাপার আছে। ইতিহাসের পাতায় মোড়া এক শহর, পাশে শান্তভাবে বয়ে চলা হুগলি নদী। চন্দননগর যেন সময়ের গভীরে লুকিয়ে থাকা এক গল্প। সেই গল্পের কিছু স্মৃতি সঙ্গে নিয়েই শেষ করছি আমাদের এই সফর। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে।